চলো ওটাও আমার ভালো চটি। এটা করি ভালো জয় গুরু। আবার কুকুরটা এখানে এসেছে গো। চলে চলে এটা দুই দিকে দুটো কুকুরের সম্ভাবনা কিছু এমনি হবে। লাঠি নিয়ে আসো তো, লাঠি নিয়ে আসো তো। দুইটো কুকুর শুয়েছে, দুইটো কুকুর ঠান্ডা বাড়ি শুয়ে যায় যখন অকাজ করবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সুস্মিতাস ওয়ার্ল্ড। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সঙ্গে একটি লং ব্লগ শেয়ার করছি। তো আমরা চলেছি হচ্ছে মায়াপুরে। অনেক দিন থেকে মায়াপুরে যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল, মায়াপুরের সন্ধ্যা আরতি দেখার আমার ভীষণ ইচ্ছা ছিল। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা আর আমার মেয়ে, এই কজন মিলে মায়াপুর যাচ্ছি। তো প্রথমেই আমরা বাড়ি থেকে বেরিয়ে টোটোয় করে হচ্ছে প্রথমে ভেবেছিলাম টোটোয় করে যাব বাস স্ট্যান্ড, তারপর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা যাব, এরকমই প্ল্যান করা হয়েছিল। হুট করে প্ল্যান করা হয়েছে, প্ল্যান যে আগে থেকে করা হয়েছে তা তো নয়। তো তারপর কি হলো বলো তো, টোটোয় যেই উঠলাম তখন টোটোওয়ালা বলল যে এইভাবে গেলে তো আপনাদের ঠিক সুবিধা হচ্ছে না, ব্যাপারটা ঠিক হচ্ছে না। ধুবুলিয়া, আমরা কৃষ্ণনগর থেকে যাচ্ছিলাম, তো হচ্ছে ধুবুলিয়াতে গিয়ে ওখানে অনেকক্ষণ ওয়েট করে বাসটা, তারপর অনেক টাইম লাগায়। তো সেই জন্যেই টোটোওয়ালার কথা মতো প্ল্যান চেঞ্জ করলাম। তারপর ওই টোটোওয়ালাকেই বলা হলো যে তুমি কত ভাড়া নেবা বলো, আমরা ওখানে চলে যাব, একেবারে হুলোর ঘাট পর্যন্ত চলে যাব, তারপর ঘাট পেরিয়ে ওখান থেকে টোটো নিয়ে নেব। তো উনি বললেন 200 টাকা ভাড়া নেবেন। তো যাই হোক ফাইনালি 160 টাকা দেওয়া হয়েছিল, অনেক ইয়ে করে আর কি, ওনার সঙ্গে অনেক দরাদরি করে তারপর আর কি 160 টাকায় উনি নিয়েছিলেন। তো যাই হোক তারপর পৌঁছলাম হচ্ছে হুলোর ঘাটের যে ওখানে পৌঁছে গেলাম, হুলোর ঘাটে পৌঁছে গেলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে নৌকোয় চেপে আছি, তো নৌকো করে ওপারে যেতে হবে। এটাই হচ্ছে হুলোর ঘাট। এই ঘাট আমি ভাবছিলাম যে হুলোর ঘাটটা লেখা থাকে বাসে, কোনটা হুলোর ঘাট। আসলে অনেক দিন আগে, বিয়ের আগে যখন আমাদের বিয়ে ঠিক হয়েছিল তখনই আমরা এই কজনেই, আমি, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড আর একটা ছেলে, মানে আমার হাজব্যান্ডের স্টুডেন্ট, এই কজন মিলে গেছিলাম। সে মোটামুটি ধরো 8 বছর পেরিয়ে গেছে। তো সেই জন্য অনেক দিন হয়ে গেল, তখন তো সন্ধ্যা আরতি দেখিনি, বেলায় চলে গেছিলাম বাড়ি। তো সেই জন্য সন্ধ্যা আরতি দেখার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, যে কৃষ্ণনগরে থেকেও আমি মায়াপুরের সন্ধ্যা আরতি এতদিনে দেখা হয়নি। তো সেই জন্যেই আর কি ইচ্ছাটা অনেক দিন থেকেই ছিল। তো ভাবলাম যাই, ঘুরে আসি। আর এরপর আরও বেশি রোদ্রের তাপ হয়ে যাবে, এই শীতকালে যাওয়ার ইচ্ছা ছিল, তো শীতকালে তো যাওয়া হলো না। তো এই দেখো আমরা ঘাট পেরিয়ে চলে এসেছি। এবার এখান থেকে টোটো ধরবো, সেই জন্যেই ঘোরাফেরা করতে করতে ফাইনালি মানে টোটোর এখানে কিন্তু খুব মানে প্রচণ্ড ভিড়। মায়াপুরে এত ভিড়, প্রত্যেক দিনই মায়াপুরে মনে হয় এরকম ভিড় থাকে, কারণ এর আগেও তো আমি অনেক সব ইউটিউবারদের ভিডিও দেখেছি, এত মায়াপুরে ভিড় থাকে অলওয়েজ। মায়াপুর যেন একদম মানে প্রচণ্ড দর্শনীয় স্থান হিসেবে মানে টপ বলতে গেলে, মানে এমন মনে হচ্ছে, মানে আমাদের লোকালের মধ্যে টপ এরিয়া। তো যাই হোক এখানে প্রচণ্ড ভিড়। তো সেখানে আমরা করলাম, ফাইনালি একটা টোটো পেয়েছিলাম ওখানে। ওটা ভাড়া করা হলো। টোটোটা হচ্ছে বললো যে কয়েকটা জায়গা ঘুরিয়ে দেখাবে, 250 টাকা ভাড়া নেবে। তো সেই জন্য আমরা এই যে চলে এলাম মায়াপুর শ্রী চৈতন্য মঠ। প্রথমে এখানে নিয়ে এসে দাঁড় করালো, তারপর এখান থেকে আমরা মাছের খাবার বিক্রি করছিল, বিস্কুট, তো সেই বিস্কুট কিনে নিলাম। আর মেয়ে হচ্ছে আইসক্রিম খাবো করে বায়না করেছিল। তো
আহ, সেই জন্য ওকে একটা আইসক্রিম কিনে দেওয়া হলো। তো আইসক্রিম বলছে যে ভিতরে আবার খাওয়া যাবে না, সেই জন্য তাড়াতাড়ি করে ওখানেই খাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। আর এখানেই আমরা হচ্ছে কপালে তিলক পরিয়ে দিচ্ছিলো, সেই তিলকও আমরা পরে নিয়েছিলাম সবাই মিলে। জন প্রতি 5 টাকা করে নিচ্ছিল। তো যাই হোক, এখানে আইসক্রিম কিনে মোটামুটি কিছুটা খেয়েছে, তারপর বন্ধ করে দিচ্ছিলো যেই গেটটা, তখন আমরা তাড়াতাড়ি করে আইসক্রিমটা ব্যাগের মধ্যে ভরে যতটুকু খেয়েছে যতটুকু ভরে ভিতরে চলে গেলাম। এই দেখো আমার সোনাকে দেখেছো কেমন কপালে তিলক পড়েছে, আমার শাশুড়ি মাও তিলক পড়েছে। তো যাই হোক, আমরা মাছের খাবার নিয়ে আর আইসক্রিম নিয়ে ভিতরে ঢুকে গেলাম। তারপর ওখানে গিয়ে দেখা যাবে বাকি আইসক্রিমগুলো খেয়ে নেওয়ার ব্যবস্থা আছে কিনা। তো যাই হোক, কেমন লাগছে আমাকে বলো তিলক করে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুরো ব্লগটা দেখার রিকোয়েস্ট রইলো, অবশ্যই পুরো ব্লগটা দেখবে। তো এইখানে ঠাকুরের যে মূর্তিটা ছিল একটা, শ্রী চৈতন্যের লীলা প্রদর্শনীর এই জায়গাটায়, এখানে গেট নাম্বার 3, এই জায়গাটায় সিঁড়ি দিয়ে উঠে ওই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এই মূর্তিটা ঠিক বুঝতে পারলাম না। এটা দুটো হাত ছিল, নর্মাল যেমন কালার হয়, ফর্সা গায়ের রঙ হলে যেরকম কালার হয় সেরকম। আর দুটো হাত ছিল নীল রঙের, দুটো হাত ছিল সবুজ রঙের। তো তোমরা যারা আগে মায়াপুরে গেছো আর এই মূর্তিটা দেখেছো, তারা আমাকে কমেন্ট করে জানিও তো একই অঙ্গে এই 3 মূর্তি কাদের কাদের। তো আমার একটু ধারণা হচ্ছিল যে বলরাম আছে, কৃষ্ণ আছে, চৈতন্য মহাপ্রভু আছে নাকি, কি জানি না আমি ঠিক কি না, সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। হ্যাঁ, আর তারপর হচ্ছে এই যে এখানে নাট্য প্রদর্শনী এরকম জায়গাটা আছে। তো চারিদিকে খুব সুন্দর মহাপ্রভুর জীবনের বিভিন্ন সময়ের বিভিন্ন পর্বের ছবি সব এখানে খোদাই করা রয়েছে খুব সুন্দরভাবে, দারুণ একদম। আর এখানে মনে হয় নাটক টাটক হয় নাকি কে জানে, ঠিক জানি না আমি শিওর। তো এটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যারা আগে গেছো আর যারা জানো এখানে কি হয় এক্স্যাক্টলি। তো আমার মনে হলো হয়তো নাটক টাটক কিছু হতে পারে এখানে, লীলা, ওখানে তো লীলা প্রদর্শনী দেখলাম, তো এখানে মনে হয় নাটক টাটক কিছু হবে হয়তো, শ্রী চৈতন্য মহাপ্রভু মাহাত্ম্য কথা হয়তো কিছু হয়, তত্ত্ব কথা হয় এখানে। তো যাই হোক, এই জায়গাটা অনেকটা বড় আর খুব সুন্দর, এখানে মোটামুটি ঠান্ডা ছিল বাইরের থেকে। তো এখানে আমার মেয়ে ভীষণ আনন্দ করছিল, ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, অনেকটা জায়গা পেয়ে খুব ছোটাছুটি করছিল, খুব সুন্দর। তো খুব ভালো লাগলো, এটা ভালো লাগলো, এই যে ছবিগুলো দেওয়ালে যে খোদাই করা আছে ওপরে, এগুলো খুব ভালো লাগছিলো দেখতে। তো আমাদের এখানে যেমন কৃষ্ণনগরের চার্চে যেরকম আছে ওই রকম টাইপের ওখানে। আর এইখানে এসে আমরা হচ্ছে ওই জায়গাটা, পরিবেশটা খুব সুন্দর, শান্ত পরিবেশ। তো সেই জন্য কয়েকটা ছবি টবি তুলে নিল মেয়ের ওর পাপা। আর চারিদিকটা দেখো কত সুন্দর, খুব সুন্দর সাজানো, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছতা মেনটেন করে ওকে আর কি ওরা। তো এরপরে এখানেই হচ্ছে বলছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড, অ্যাকচুয়ালি শ্যামকুণ্ড রাধাকুণ্ড তো আমরা বৃন্দাবনে আছে সেটাই জানি। তো এখানে বলছে এই যে তমাল বৃক্ষ, এটা একটা তমাল বৃক্ষ, এটা যদিও ওটা নয় যেটা আমি ভাবছিলাম, হচ্ছে বলছে কিনা শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি জানি শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হচ্ছে তোমার নবদ্বীপে, কিন্তু এখানে দেখাচ্ছে, সেটা পরে দেখাচ্ছে তোমাদের কোন জায়গাটা, কোন নিম গাছটা মানে বাঁধিয়ে রেখেছে ওরা জন্মস্থান বলে। আর এই পাশে দেখালাম তোমাদের, ওটা বলছে গিরিধারী দর্শন করুন, ওই জায়গাটা অনেকগুলো পাথর টাথর আছে, ওখানে দর্শন করে ওটা প্রদক্ষিণ করে ওখানে মালাটালা দিচ্ছে সবাই। আর এখানে হচ্ছে এটা মনে হয় রাধাকুণ্ড, এটা মনে হয় রাধাকুণ্ড। তো এখানে হচ্ছে তোমার প্রচুর বড় বড় মাছ আছে, বিশাল বড় বড় মাছ আছে। আর মাছগুলো দেখে ভীষণ ভালো লাগছিলো। আমি প্রথমে এইখানে সবথেকে বেশি এনজয় করেছি, খুব ভালো লেগেছে, কারণ এত বড় বড় মাছ, পুরো বড় বড় হাঁ করে বিস্কিটগুলো দিচ্ছিলাম, খাচ্ছিল, এত ভালো লাগছিলো, বিশ্বাস করো ভীষণ ভালো লাগছিলো, ভীষণ আনন্দ লাগছিলো।
দেখো গাইস, দেখো কি বড় বড় মাছ। বুঝতে পারছো তোমরা কত বড় বড় মাছ, কি বড় বড় হাঁ করে সব বিস্কিটগুলো খাচ্ছে, কি মজাই না লাগছিল। খুব ভালো লাগছিল দেখতে, খুব আনন্দ লাগছিল, খাবার দিতেও খুব ভালো লাগছিল। আর ওরা এত সুন্দর খাচ্ছিল, প্রচুর মাছ, প্রচুর মাছ। তো মাছকে খাবার দিয়ে এই জায়গা থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম আর একটা জায়গা। এখানেই হচ্ছে তোমার এই যে সুভাষ অঙ্গন লেখা আছে, এখানেই বলছে কিনা সারাদিন তো এত লোক ঘোরে, জন্মস্থান। এখানে বন্ধ কেন করে? গাছ বাঁধানো রয়েছে, ওটাকে বলছে জন্মস্থান। কিন্তু অ্যাকচুয়ালি তো আমরা নবদ্বীপে নিমাইয়ের জন্ম বলে জানি। আর এখানে ঢুকেই দেখলাম একটা বড় রন্ধনশালা, সেখানে অনেক গজা তৈরি হচ্ছে, বোঁদে তৈরি হচ্ছে, এগুলোই হয়তো মহাপ্রসাদ হিসাবে বিক্রি হতে পারে। আর এখানে অনেক সমাধি স্থানও রয়েছে, সাধু সন্ন্যাসীদের হয়তো সমাধি আছে, সমাধি মন্দির। আর তারপর একটু পরেই দেখো দেখতে পাবে বাঁধানো জায়গা, সেখানে হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান বলছে, সেই নিম গাছ। তারপরে এই দেখো আর একটা পুকুরে, আমরা এখানে এসে আর একটা পুকুর দেখতে পেলাম। তো ওখানে আমরা একটাই দেখেছিলাম, শ্যামকুণ্ড রাধাকুণ্ড দুটো দেখতে পাইনি। এখন জানি না, এটাও আবার একটা কুণ্ড হতে পারে, হয়তো ওটা রাধাকুণ্ড এটা শ্যামকুণ্ড, এরকম কিছু হতে পারে। তো ওখানে বড় মাছ ছিল আর এখানে ছোট ছোট মাছ। এখানে প্রচুর 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 পরিমাণে ছোট ছোট মাছ। এখানে এই দেখো 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 কেমন কিলবিল কিলবিল করছে, প্রচুর ছোট ছোট মাছ। আর একটা এই দেখো বুঝতে পারছো এটা কি। তো আমার তো ভীষণ ভয় লাগছিলো ওটা দেখে, কিন্তু যেহেতু এদেরও খাবার দেওয়ার ব্যাপার ছিল, আমার বিস্কুট ছিল আরও দেওয়ার জন্য, তো সেই জন্য আমি একটু এগিয়ে গিয়ে ওদেরকে দিলাম। তো এরাও মানে ছুটে ছুটে এসে একসঙ্গে ছুটে এসে সবাই খাচ্ছিল, এটাও দেখে খুব ভালো লাগছিলো। ওখানে তো বড় বড় মাছ, সেজন্য ভীষণ ভালো লাগছিলো। তো এখানে ছোটো মাছ হলেও সবাই যে ছুটে এসে খাচ্ছিল সেটা দেখে ভীষণ ভালো লাগছিলো। তো যাই হোক, এখানে জল আমি নিইনি, যেহেতু মানে প্রচুর সামনেই প্রচুর মাছ ছিল সেই জন্য এখানে জলটা নিতে ভয় লাগছিলো। আর এর আগের যে দেখলে ওই কুণ্ড থেকে জল নিয়ে মাথায় দিয়েছিলাম। দেখো মাছগুলো কেমন উপরে চলে আসছে, ছোটো ছোটো করে, ছোটো ছোটো তেলাপিয়া মাছ, প্রচুর খুব সুন্দর লাগছিলো। এই মাছগুলো এখানে দারুণ দেখার জিনিস আর কি। তারপর এই দেখো চলে এলাম এই যে জায়গাটা, এই যে নিম গাছ, ওই নিম গাছটাই বলছে কিনা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তো ওখান থেকে একটু মৃত্তিকা নেওয়া হলো, কপালে দেওয়া হলো। আর এই জায়গাটায় ফটোগ্রাফি বন্ধ, তাই বলছিল এখানে নাম সংকীর্তন হয় হয়তো, তবুও আমি ছবি তুলে নিয়েছি। এখানে হচ্ছে তোমার খুব সুন্দর একটা ময়ূর দেখলাম, মানে ময়ূর বলতে আসল ময়ূর নয়, ময়ূর দেওয়ালে আর কি তুলোর তৈরি করা রয়েছে। তো এই দেখো এটা হচ্ছে বলছে মহাপ্রভুর জন্মস্থান। কিন্তু আমরা তো জানি নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থান। তো এই ব্যাপারে কী তথ্য কারো জানা থাকলে কমেন্ট করে জানিও তো আমাকে একটু, আমার জানার ইচ্ছা রয়েছে।
তারপর এই দেখো ওই মন্দিরের ওখানে গিয়ে একটা বাচ্চাকে হাতে এই যে পাখাটা নিয়ে থাকতে দেখে বলল ওটা নেব। এখন খুব বায়না করে জানো তো, শুধু বায়না করবে যে এটা কিনে দেবা মা, এটা কিনে দেবা, এটা কিনে দেবা, যা দেখবে তাই বায়না করবে, খুব বায়না করা শিখেছে এখন। দিয়ে এটা পছন্দ হয়েছে, এটা নেবে। তো সেই জন্যে এটার দাম হচ্ছে 50 টাকা। মন্দিরের বাইরেই দেখলাম যে ওখানে রয়েছে, তো ওখানে ওর পাপাকে বললাম, ওর পাপা ওখানে কিনে দিল। তো তারপর আমরা যে চন্দ্রোদয় মন্দির সেখানে এসে পৌঁছে গেলাম। তো এখানে আমরা টোটোটা ছেড়ে দিলাম। তো এই 3টে জায়গায় আর কি টোটোটা ঘোরালো। আর এখানে আমরা ভোগ নিয়েছি আর কি, ভোগ প্রসাদ গ্রহণ করেছি। তো এই দিন আমাদের আনফর্চুনেটলি আমার শাশুড়ি মায়ের ইচ্ছা ছিল যে 100 টাকার যে ভোগটা পাওয়া যায়, ভোগ থালি, সেটা খাওয়ার ভীষণ ইচ্ছা ছিল। তো আনফর্চুনেটলি এই দিন এত পরিমাণে ভিড় ছিল, অথচ প্রত্যেকটা ভোগ কাউন্টার বন্ধ ছিল। তো যার জন্য খুব কষ্ট করে একটাই ভোগ কাউন্টার খোলা ছিল, সেটাই আমরা পেরেছি। তো সুলভ প্রসাদ কুপন, এটা সুলভ ভোজনালয় থেকে এটা নিতে হবে। এটা 50 টাকার কুপন ছিল। তো সেই ভোগ খেতে গিয়ে আমাদের যা দুর্দশা, আরে কত বড় লাইন, কারণ প্রত্যেকটা ভোগের কাউন্টারই বন্ধ ছিল। আর তাছাড়া হচ্ছে ভিড়টা ওই দিন প্রচণ্ড ছিল, ওটা রবিবার ছিল। তো সেই জন্যেই হচ্ছে তোমার এত বড় লাইন, আর রৌদ্রের মধ্যে খুব অসুবিধা হচ্ছিল। আর আমার হাজব্যান্ড যেহেতু এখন ডায়েটিংয়ে আছে, ডক্টর দেখাচ্ছে, ওর সুগার, ফ্যাটি লিভার এসবের জন্য ডায়েটিংয়ে আছে। তো সেই জন্য আমি ভাবলাম বাইরের আলু টালু কিছু তো খাবে না, ডাল জাতীয় খাবারও খাবে না। তো সেই জন্য ওর জন্য বাড়িতে যে সবজির ঝোল বানিয়েছিলাম সেই দিয়ে ভাত ওর জন্য নিয়েছিলাম। ও তো 1 চামচ এখন ভাত একদম খাই না, একটুখানি ভাত খায় বাচ্চাদের মতো, একদম ছোট্ট বাচ্চা, আমার মেয়ে যেরকম খাবার খায় ওই রকম প্রায় খাবার খায়। তো দেখো লাইনটা দেখো কি বড় লাইন। আমার শাশুড়ি মায়ের তো ভীষণ কষ্ট হয়েছে, যেহেতু পায়ে কোমরে ব্যথা, আর আমিও সেই মেয়েও হেঁটেছে প্রচুর। তো ফাইনালি এই দেখো অনেক স্ট্রাগল করার পর আমরা এই যে ভোজন গ্রহণ করবার জন্য এসে পৌঁছেছি ভোজনালয়ে। তো এখানে এইটুকুই যে দেখতে পাচ্ছ ভিডিও, এরপরে খাবারের ভিডিও আর করতে পারিনি, কারণ মেয়ে ঘুমিয়ে পড়েছিল। দেখো মেয়ে পুরো ঘুমিয়ে পড়েছে, একদম ঘাড় নিচে নেমে গেছে, কারণ এত গরম ছিল। আর গরমে আর টাইমটাও প্রায় ওর ঘুমের টাইম হয়ে গেছিলো, ও ক্লান্ত হয়ে গেছে হেঁটে হেঁটে, যার জন্য ও ঘুমিয়ে পড়েছিল, উঠছিল না। কিন্তু যাই হোক খুব জোর করে ফাইনালি খাওয়াতে হবে, সেই জন্য জোর করে উঠিয়েছিলাম। তো যাই হোক খিদে ছিল, তো সেই জন্য মোটামুটি খেয়েছিল। তো খাবারে ছিল আমাদের ভাত ছিল, একটা সবজি ছিল, সমস্ত কিছু দিয়ে, কিছু ফুলকপি ছিল, আর আলু টালু দিয়ে একটা সবজি বানিয়েছিল, ডাল ছিল, আর একটা সবজি ছিল সেটাতে ওই আলু, বাদাম, তারপর কুমড়ো এই দিয়ে সবজি ছিল। যেহেতু আমি মৎস্য খেতে ভীষণ ভালোবাসি, তো এটা ছিল একদম পুরো মৎস্যের যে খাবার সেইটা। তো সেই জন্যে আমি এনজয় করেছি, কারণ আমার ভালো লাগার, খিদেও পেয়েছিল প্রচণ্ড। খিদে পেলে কী হয়, বাঘের ধান খায়, তাই না? জানোই তো প্রবাদ আছে। তো সেই জন্যে আমারও ভীষণ ভালো লেগেছিলো খেতে। আমি মৎস্য খেতে ভীষণ ভালোবাসি, যেন আমার খুব ভালো লেগেছিলো। কিন্তু আমার শাশুড়ি মায়ের তো খেতে অসুবিধা হয়েছিল, কারণ আমার শাশুড়ি মা খুব একটা এগুলো পছন্দ করে না, মৎস্য টচ্ছ। সেই জন্য ওই যে 100 টাকার যে থালিটা যেটা দেয় আর কি, অনেক কিছু সাজিয়ে গুছিয়ে মিষ্টি পায়েস সব থাকে, তো সেটাই পছন্দ। তো সেটা তো পেলো না। তো কী আর করা যাবে। তো যাই হোক এটাই হলো। তো আমার হাজব্যান্ডের জন্য নিয়ে গেছিলাম ভাগ্যিস খাবার, না হলে খুব অসুবিধা হতো, খুব কষ্ট হতো। সকালবেলায় তো সেরকম কিছুই খায় না, ও শশা আর ডিম সেদ্ধই খায় সকালবেলায়। তো সেই জন্য ভালোই হয়েছিল ওর জন্য নিয়ে গিয়ে। তাছাড়া ওখানে লাইনে দাঁড়িয়ে থাকাকালীন আমার মেয়ের জন্য একটু জুস কিনেছিল, আর শাশুড়ি মায়ের জন্য ডাব কিনেছিল। তো যেহেতু একটা দর্শনীয় স্থান, তাই প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি, সেটাই খুব স্বাভাবিক। আর এখানে আমরা এসেছিলাম হচ্ছে গোশালা দেখতে। তো শাশুড়ি মা পারছিল না, সেই জন্য শাশুড়ি মা শুয়েছিল ওখানে মন্দির চত্বরে। তো আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে 3জন মিলে এই গোশালা দেখতে চলে এসেছিলাম। তো খুব সুন্দর। এখানে প্রচুর গোমাতা রয়েছে, আর এখানে প্রচুর ক্ষীর বিক্রি হচ্ছিলো, ঘি বিক্রি হচ্ছিলো, তারপর হচ্ছে দই বিক্রি হচ্ছিলো। সবাই টেস্ট করছিল, কারণ এখানে পুরো যে দুধের যে জিনিসপত্র পাওয়া যায় সবটাই এখানে যে গরু রয়েছে সেই গরুর থেকে উৎপাদিত হয়, তৈরি হয়, তো পিওর দুধের। তো সেই জন্য অনেকেই খাচ্ছিল। আর এখানে দেখো, এখানে যে টাকা দিচ্ছিল সবাই,
এখানে সেই প্রণামী বাক্সটা দেখো ভর্তি পুরো, আমি তাই ভাবছি যে এটা এইভাবে রেখেও দিয়েছে, ওরা বার করে নেয়নি এখানে এগুলো, দেখছি পুরো একদম ভর্তি করে রেখে দিয়েছে এখানে। তো প্রচুর গোমাতা রয়েছে এখানে, আর দর্শনীয় স্থান ভালো লাগলো। অনেক দিন আগে দেখেছিলাম তো তখন মনে হয় এত সাজানো গোছানো ছিল না। তো পরবর্তীতে দর্শনার্থীর ভিড়ের জন্য আরও অ্যাট্রাকটিভ করবার জন্য জায়গাটিকে সেই জন্য হয়তো এত সুন্দর করে সাজিয়েছে। স্বাভাবিক, দিন দিন সবই তো উন্নত হচ্ছে, তো এটা অনুন্নত হয়ে কেন থাকবে, সেজন্য অনেকটাই উন্নত হয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। এই যে দোকানগুলো যেগুলো করেছে সেটাও আগে ছিল না, এখন করেছে। আর এখানে গোশালা থেকে মেন মন্দিরে আসবার পথে এই যে এটা দেখলাম, এটা গরুর গাড়ি কাঠের বানিয়ে রেখেছে, প্রভুপাদ ভিলেজ লেখা আছে। তো খুব সুন্দর ছাউনি দেওয়া যে গরুর গাড়ি হয় সেটাই করে রেখেছে, খুব ভালো লাগলো দেখতে। তারপর গোশালা থেকে ফিরেই সন্ধ্যাও লেগে গেছিলো, সন্ধ্যা আরতিরও সময় হয়ে গেছিলো। ওদিকে সন্ধ্যা আরতির স্থানেও প্রচণ্ড ভিড় জমে গেছিলো, বিশাল বড় লাইন ছিল। তো সেখানে ওই ভিড়ের জন্য বাচ্চা নিয়ে সবাই প্ল্যান করা হলো যে বাকিরা আর কেউ যাবে না, আমার যেহেতু দেখার ভীষণ ভীষণ ইচ্ছা, তাই জন্য আমি একাই মন্দিরের ভিতরে গেলাম সন্ধ্যা আরতি দেখবার জন্য। আর শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে বাইরেই থাকলো। তো যাই হোক, খুব এনজয় করলাম সন্ধ্যা আরতি, ভীষণ ভালো লেগেছে। আর ওখানে সবাই মিলে এমন সুন্দর নাম সংকীর্তন হয়, নাচ হয়, খুব সুন্দর, ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, দেখে ফাইনালি এই যে এখন দেখতে পাচ্ছ রাত্রি হয়ে গেছে, পুরো বাড়ি ফিরছি। আর তো এই দিন যেহেতু ঈদের আগের দিন, তাই রাস্তাতেও বেশ জ্যাম ছিল, জালসা টালসা হচ্ছিলো। তো সেই জন্য বাসেও অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের বাড়ি ফিরতে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্টটা কিন্তু অবশ্যই করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, খুব ভালো থেকো।